আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি প্রজন্মের ভাবনা নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ডেডলাইন ৩৬শে জুলাই। সাথে আছি আমি নুসরাত জাহান জেরি। জুলাই অভ্যুত্থানের পরে জনগণের যত রাগ ক্ষোভ তা যেন গিয়ে পড়েছে পুলিশ বাহিনীর উপরে। একটা প্রবাদ আছে, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু জনগণ ক্লেম করেছে পুলিশকে তারা তাদের বন্ধু হিসেবে কখনোই পায়নি বা বিগত ১৭ বছর পায়নি। এর পরিপ্রেক্ষিতে শুরু হয়েছিল পুলিশের উপর হওয়া হামলা। অনেক চড়াই উতরাই পার করে পুলিশ বাহিনী ফিরেছে তাদের কার্যক্রমে। আমাদের আজকের পর্বে আমরা কথা বলবো এই পুলিশি কার্যক্রম এবং তাদের উপর হামলা প্রতিরোধ করতে আমরা কি করতে পারি। কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরুতে তা ছিল শান্তিপূর্ণ, কিন্তু একটি পর্যায়ে এসে তখনকার সরকার দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হামলা শুরু করে আন্দোলনকারীদের ওপর। পুলিশের গুলিতে নিহত হন রংপুরের আবু সাইদ। ঘুরে যায় আন্দোলনের মোড়। আন্দোলনকারীরা বুক চিতিয়ে দাঁড়ায় পুলিশের গুলির সামনে। পুলিশের গুলি, হামলা এবং নির্যাতনে নিহত হয়েছেন অনেক আন্দোলনকারী, আহতও হয়েছেন অসংখ্য। পুলিশের কর্মকাণ্ড আর নির্যাতনের ঘটনায় ক্ষোভ জন্মায় দেশবাসীর মাঝে। জ্বালিয়ে দেওয়া হয় থানা। ৫ আগস্ট বা ৩৬শে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আসে বিজয়। একদিকে যেমন বিজয়ের আনন্দে ভাসছিল সারা দেশের মানুষ, অন্যদিকে দেশের অধিকাংশ থানায় জ্বলছিল মানুষের ক্ষোভের আগুনে। নতুন বাংলাদেশে শুরুতে ছিল না কোনো পুলিশি কার্যক্রম, সড়কেও ছিল না ট্রাফিক পুলিশ। ধীরে ধীরে শুরু হয় পুড়ে যাওয়া থানায় কার্যক্রম। কাজ শুরু করেন পুলিশ এবং ট্রাফিক পুলিশের সদস্যরা। আগের সরকারের সময়ে পুলিশের যেসব সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অপরাধের সাথে জড়িত ছিল তাদের অনেকেই গ্রেফতার হয়েছেন, আবার অনেকেই পালিয়েছেন। এরই মাঝে রাজশাহীর সারদা ট্রেনিং একাডেমি থেকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২ দফায় এসআই পদমর্যাদার ২৫২ এবং ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হয়। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হয়েছে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে কাজ চলছে। তবে থামছে না পুলিশের ওপর হামলা। রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবন এলাকায় আন্দোলনকারীরা হামলা করেন পুলিশ সদস্যদের ওপর। সেদিন অবশ্য অনেক আন্দোলনকারী নিরাপত্তাও দেন পুলিশের সদস্যদের। পাঁচ আগস্টের পর গাজীপুরের টঙ্গী, কুষ্টিয়ার কুমারখালী সহ দেশের বিভিন্ন স্থানে হয়েছে পুলিশের ওপর হামলা। এতে নিহতও হয়েছেন পুলিশ সদস্য। চট্টগ্রামেও পুলিশের ওপর হামলা হয়, যেখানে পুলিশের ওপর অ্যাসিড নিক্ষেপেরও ঘটনা ঘটে। আহত হন কমপক্ষে ৭ জন। পুলিশি কার্যক্রম সম্পূর্ণরূপে না থাকায় দেশে বেড়েছে ডাকাতি, ছিনতাইয়ের মতো অপরাধ। এরই মধ্যে পুলিশের ওপর আবারও হামলার ঘটনা পরিস্থিতি উত্তরণে বাধা সৃষ্টি করবে বলে মনে করেন দেশের সাধারণ মানুষ। প্রিয় দর্শক, ডেডলাইন ৩৬শে জুলাই স্টুডিওতে এই মুহূর্তে অবস্থান করছেন হৃদয় স্বজন এবং ফাতেমা জান্নাত স্বর্ণা।
আমি প্রথমে যে ব্যাপারটা জানতে চাইবো সেটা হলো যে জুলাই অভ্যুত্থানের পরে পুলিশ এবং তাদের কার্যক্রম নিয়ে একটা প্রশ্ন উঠছিল আর কি। তো আপনাদের কি মনে হয় পুলিশি কার্যক্রম এই মুহূর্তে এসে ঠিক কতটুকু ঠিক হয়েছে বলে মনে করছেন? পুলিশি কার্যক্রমের কথা বলতে গেলে বলা লাগে যে পুলিশ প্রশাসন এমন একটা বিষয় যে এখানে রাজনৈতিক কিছু বিষয় চলে আসে। আমরা দেখেছি যে বিগত যে স্বৈরাচার সরকার ছিল তিনি কিভাবে পুলিশ প্রশাসনকে তার নিজের বলয়ের মধ্যে রেখেছে, এবং দেখা যেত কি যে আমরা কোনো সাধারণ নাগরিককে যদি তার পছন্দ মতো কোনো কথা না বলতাম, পুলিশ প্রশাসনকে দিয়ে তাদেরকে দমন নিপীড়নের একটা প্রচেষ্টা চলতো। সেই জায়গা থেকে সেই বলয় থেকে আমরা বের হয়ে এসেছি, এবং বর্তমানে পুলিশ প্রশাসন অনেকটাই জনবান্ধব। আমি পুরোটা জনবান্ধব বললাম না, কারণ এখনও কিছু ফ্যাক্টর রয়ে গিয়েছে, তবে পুলিশ প্রশাসন অনেকটাই জনবান্ধব। এবং আপনি জানেন যে ইতিমধ্যে আমরা পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এবং যে কথাটা বলতে চাই যে বর্তমান সরকার হচ্ছে আসলে সাধারণ ছাত্র জনতার সরকার, একটা নিরপেক্ষ সরকার। সেখান থেকে আমরা আশা রাখতে পারি যে ভেরি সুন পুলিশ আসলে পুরোটাই জনবান্ধব হয়ে যাবে, সেই ধরনের একটা ব্যবস্থা হয়তো গ্রহণ করা হবে, যেটা প্রক্রিয়াধীন আছে। আচ্ছা সোনা, আপনার কি মনে হয়? আমাদের শুরু থেকে আমরা যেটা মনে করি যে পুলিশ হলো জনতার বন্ধু। সো যখন আমাদের যে আন্দোলনটা হলো, জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হলো, তার আগ পর্যন্ত দেখেছি যে জনগণের বন্ধু হিসেবে আমরা কখনোই পুলিশকে পাইনি। যখন আন্দোলনের টাইমে আমাদের এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ আমরা পুলিশের থেকে বন্ধুসুলভ আচরণ পাবো, বাট স্বৈরাচারী শাসন আমলে তখন আমরা ওইভাবে কোনো পুলিশের কাছ থেকে ওইভাবে কোনো রেসপন্স পাইনি, বরঞ্চ আমরা আরও নির্যাতন হয়েছি পুলিশের কাছ থেকে। ওখান থেকে আসার পর ৩৬শে জুলাই যে আমাদের যে গণ অভ্যুত্থান হলো, স্বাধীন হলো আমাদের দেশটা, তারপর থেকে দেখতে পাচ্ছি যে পুলিশ তাদের কার্যক্রমটা খুবই ধীর গতিতে চালাচ্ছে, যেটা সাধারণ জনগণ যারা মনে করছে যে এটা এইভাবে করা উচিত হচ্ছে না, পুলিশ যারা যে তাদের কার্যক্রম যেভাবে চালাচ্ছে সেভাবে কার্যক্রম চালানো উচিত হচ্ছে না। সো আমার মনে হয় যে এটা তাদের কোনো দোষ না, যেহেতু তারা যেভাবে আগে আমাদের সাথে বা জনসাধারণের সাথে যেভাবে ব্যবহার করেছে, তা এখন তারা যেভাবে করছে এটাই আসলে কিন্তু আমাদের মানুষের সাথে ব্যবহার করা উচিত, বা তাদের বন্ধু হিসেবে আমাদের সাথে ব্যবহার করা উচিত। কিন্তু আমরা সাধারণ মানুষজন এটা মেনে নিতে পারছি যে আসলে কি পুলিশ এমন কিনা। সো আমরা মনে করছি তারা হয়তো তাদের কার্যক্রমটা ঠিকভাবে পরিচালনা করছে না, কিন্তু হ্যাঁ বর্তমানে পুলিশ তাদের কার্যক্রমটা ঠিকভাবেই পরিচালনা করছে, যদিও তারা একটা ট্রমাটাইজ আছে তাদের মধ্যে, যে আমরা যদি কিছু করি হয়তো আমাদের উপর আবার কোনো অ্যাকশন নিতে পারে ছাত্ররা, বা তারা যে একটা ভয়ভীতি কাজ করছে, সেই জায়গা থেকে তারা ধীরগতিতে কাজ করলেও তারা ভালোভাবে কাজ করছে বর্তমানে। আচ্ছা, এই যে হলো যে ছাত্ররা হলো যে তাদেরকে আবার কিছু করতে পারে, যে ট্রমার কথা বলছিলেন স্বর্ণা, সে ব্যাপারে একটু আসবো। সেটা হলো যে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের উপর আসলে একের পর এক হামলা হয়েছে, সামহাও তাদের ব্যক্তিগত জীবনে তাদের পরিবারের উপরও হামলা হয়েছে, তাদের উপর হামলা হয়েছে। এবং কি কারণে সেটা হয়েছে সেই প্রশ্নটা না করে আমি জানতে চাইবো যে সেটার আসলে পুনরাবৃত্তি হওয়ার কোনো সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ৫ই আগস্টে আমরা দেখেছি যে পুলিশের উপর যে আমাদের একটা জমিভূত ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ অনেকেই ঘটিয়েছে। তখন আপনার থানাতে আক্রমণ বলি, পুলিশ ফেরি বক্সগুলো জ্বালিয়ে দেওয়া বলি, সেটা তো হয়ে গিয়েছে। কিন্তু তারপরে যখন আমাদের বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করলো, তারপরে আসলে এই ধরনের পুনরাবৃত্তি হওয়া উচিত নয়, কিন্তু এটা হওয়ার সম্ভাবনা এখনও রয়ে গিয়েছে। কেন রয়ে গিয়েছে এই বিষয়ে কথা বলতে গেলে তখন একটা রাজনৈতিক বিষয়বস্তু চলে আসবে, কারণ আমরা দেখেছি যে পুলিশ প্রশাসনকে সবসময় একটা রাজনৈতিক দল খুব নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে। বিষয়টা এরকম যে আমি যদি আমার থানার অচির কথা বলি, যেহেতু আমি আমার এলাকায় ভালো জানবো, তো দেখা যায় কি যে ওই একই অফিসার ইনচার্জ আগে যারা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতার কথা শুনতে পছন্দ করতো, তারা এখন অন্য একটা বড় দলের, আওয়ামী লীগ ব্যতীত যে দলটা আছে সেই দলের নেতাদের কথা শুনতে পছন্দ করছে বা বাধ্য হচ্ছে। এই জায়গা থেকে সমস্যা হয়ে যাচ্ছে কোথায়? যদি আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের একটা বড় দলের কথা বলি, সেখানে অবভিয়াসলি বিএনপির কথা চলে আসবে। কিন্তু বিএনপির কোনো নেতা যদি আবার দেখা যেতে পারে যে ওই আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে কিনা, তখন কিন্তু সমস্যাটা হয়ে যাবে। ওই পুলিশ সেই ফ্রি হ্যান্ড বা ফ্রি অ্যাক্সেসটা পাবে না। যেমনটা আমি নির্দিষ্ট কোড করে বলতে চাই, আমার কোনো সমস্যা ওই ধরনের নেই, এবং আমরা এই কাজগুলো করার জন্য এখনও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি জানেন যে প্রতিটা জেলাতেও আমরা কমিটি আত্মপ্রকাশ শুরু করেছি, এবং আমি খুবই গর্বিত যে আমার জেলা কুষ্টিয়া জেলার মাধ্যমে এই কমিটি আত্মপ্রকাশ শুরু হয়েছে। তো আমি যদি আমার কিছু আমি নোট করে রেখেছি, যেমন আমার জেলা কেন্দ্রিক কিছু ঘটনা, যেমন জানি বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে 12 বছর জেলদানকারী যে বিচারক ছিল ডক্টর আখতারুজ্জামান,
আখতারুজ্জামান সাহেবের শালক, যার নাম হচ্ছে রাকিবুল ইসলাম রকি, যিনি একই সাথে বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংসকারী হিসেবে সমালোচিত সাবেক প্রধান বিচারপতি ফয়েজ আহমেদ সিদ্দিকীর মামাতো ভাই, যিনি বিগত সময়ে কুষ্টিয়া জেলা পরিষদের খোকসা থানা থেকে বিনা ভোটে নির্বাচিত জেলা পরিষদের সদস্যও ছিলেন, যাকে কিনা গত দুদিন আগে বিএনপির নবনিযুক্ত একজন যুগ্ম আহ্বায়কের সাথে বিএনপিতে যোগদান করার ছবি গণমাধ্যমে ভাইরাল হয়েছে। আপনি বিষয়টা দেখেন, সেই নবনিযুক্ত যুগ্ম আহ্বায়কে আবার তার যে মেয়ে জামাই রমেল তারেক, যিনি বর্তমানে কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন ছাত্রলীগের সহসভাপতি। দৈনিক যুগান্তর রিপোর্ট করেছেন যে বিএনপিতে যে উক্ত ব্যক্তি হচ্ছে মরিয়া, যার গত 16 বছরে ছিল না কোনো দলের পদ বা তিনি কোনো মামলা হামলার শিকার হয়নি। ফেস দ্য পিপলও এ ধরনের একটা কথা এসেছে যে মাহবুবুল আলম হানিফের ব্যবসায়িক পার্টনার অমক হচ্ছে বিএনপিতে আপনি যে কথাগুলো বলছেন আমি বুঝতে পেরেছি, সেটা আমি আসলে সেটা বুঝতে পেরেছি, আপনি যেটা বলছেন সবই বুঝলাম না। আমার যে ভাষ্য ছিল, আমি ওখানে আসছি, আমি বুঝতে পেরেছি, দেখেন ওই পয়েন্ট আসতে গেলে আমি শুরুতে বললাম যে রাজনৈতিক কিছু বিষয় চলে আসবে। এখন এই ধরনের ব্যক্তি যিনি হচ্ছে হঠাৎ করে বিএনপিতে যোগদান করছে এবং আওয়ামী সন্ত্রাসীদের একটা সাপোর্ট দিচ্ছে, ওই পুলিশের উপর ডিরেক্টলি ইনডিরেক্টলি একটা চাপ আছে, এবং দেখা যাচ্ছে কি এই কারণে ছাত্রলীগের পোস্টে যারা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়ার পরেও স্থানীয়ভাবে তাদেরকে ধরতে পারছেন, ওইখানে স্থানীয় নেতার একটা বলয় ওই পুলিশ প্রশাসনের উপর কাজ করছে। এখন আমি বা আপনি যারা জনসাধারণ আছে, আমরা তো দেখবো যে এই ছাত্রলীগ বা এই আওয়ামী লীগ অন্যায়ভাবে আমাদেরকে নির্যাতন করছে, তাদেরকে এখনো কেন এভাবে হচ্ছে আইনের আওতায় আনা হচ্ছে না, তখন আমাদের ক্ষোভটা নরমালি যাবে কার উপর? পুলিশ প্রশাসনের উপর। সেটা কেন যাবে? কে কোন দল জয়েন করবে, কে কোন দলের আশ্রয়স্থলে থাকবে, সেটা তো আসলে পুলিশ ঠিক করে দেয় না। আপনি যদি একজন ছাত্রলীগের কর্মীকে ধরেন, মানে অ্যারেস্ট না করেন, আইনের আওতায় না আনেন, তখন আমাদের রাগটা যাবে কার উপর? পুলিশ প্রশাসনের উপর। বাট বিষয়টা আসতেছে কি যে পুলিশ প্রশাসন ওই বলয় থেকে এখনো ফুল বের হইতে পারে নাই। ওইখানেরই স্থানীয় অপর কোনো রাজনৈতিক দলের নেতা তাদেরকে শেল্টার দিচ্ছে এবং বলছে ধরা যাবে না, ডাইরেক্টলি ওর ইনডিরেক্টলি। বাট জনসাধারণের জায়গা থেকে আমাদের ক্ষোভ যাবে কার উপর? যে পুলিশ প্রশাসন এখনো তাকে কেন গ্রেপ্তার করছে না, তার উপর মানে তার এগেইনস্টে উপযুক্ত প্রমাণ থাকার পরেও তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না। আমাদের ক্ষোভ কিন্তু পুলিশের জায়গায় যাবে। বাট পুলিশকে ওই ফ্রি অ্যাক্সেসটা পাচ্ছে কিনা কাজ করা, এইটা হচ্ছে দেখার বিষয়। এটা অন্যায় না। এবং হলো যে আমি যেটা স্বর্ণ আপনাকে জিজ্ঞেস করবো সেটা হলো যে এই যে অন্যায় এবং হলো যে অন্যের দায়ভার আসলে হলো যে তীর যাচ্ছে হলো যে পুলিশের উপর বা পুলিশ প্রশাসনের উপর, এটা কি আসলে তাদের মনোবল ভেঙে দিচ্ছে না? এই মনোবলটা যখন তাদের ভেঙে দেওয়া হচ্ছে, তারা আসলে আপনি যেটা বললেন পুলিশ জনগণের বন্ধু, তারা এই হলো যে স্লোগানকে কিভাবে হলো যে আলিঙ্গন করবে, আমি একটু জানতে চাইবো স্বর্ণ আপনার কাছে। থ্যাংক ইউ আপু। পুলিশ জনগণের বন্ধু এটা আমরা এটা জাস্ট স্লোগান হিসেবে এতদিন পর্যন্ত দেখে এসেছি। আমরা শুধু মানুষের মুখে শুনেছি পুলিশ জনগণের বন্ধু, বাট পুলিশের কোনো কার্যক্রম দ্বারা আমরা বুঝিনি পুলিশ জনগণের বন্ধু। কোনো একটা যদি সাধারণ কোনো জনগণ পুলিশের কাছে যদি কোনো প্রবলেম নিয়ে যেত, তখন সেটা দেখা যেত পুলিশ তার নিজেরভাবে মানে যেভাবে তার মানে ফিডব্যাক দেওয়ার কথা সেভাবে ফিডব্যাক দিত না। দেন তারপর তখন একটা সময় হয়েছিল পুলিশ জনগণের বন্ধু না, পুলিশ আওয়ামী লীগের বন্ধু। তখন পুলিশ সাধারণত আওয়ামী লীগের হয়ে কাজ করত, স্বৈরাচারী শাসন হিসেবে হয়ে কাজ করত, ছাত্রলীগের শেল্টার হিসেবে কাজ করত। সো যেখানে পুলিশ যারা আমার সাধারণ জনগণের এত হামলা এত অত্যাচার করেছে, তাদেরকে না ধরে তাদেরকে শেল্টার দিয়ে আমাদের এগেনস্টে তারা কাজ করতো। সো সেই দিক থেকে আমাদের ক্ষোভ বলতে পারেন পুলিশের উপরে, সেটা সবসময় ছিল, বর্তমানে সেটা আছে। যদি দেখি পুলিশ আভাবে আওয়ামী লীগের জায়গায় যদি নতুন কোনো সরকার আসে আওয়ামী লীগের মতো যদি কাজ করে এবং পুলিশ যদি তাদের শেল্টার দিয়ে থাকে, তাহলে আমরা সাধারণ জনগণ আগে যেরকম পুলিশের মানে বিপক্ষে বলেন পক্ষে বলেন পুলিশের এগেনস্টে যে কাজগুলো করেছে, আমরা পুলিশের মানে সামনাসামনি আবার সেই কাজগুলি করব যদি আমাদের ওইভাবে ফিডব্যাক না পাই আমরা পুলিশ। জি স্বর্ণা। আর হৃদয় স্বজন যেটি হলেন যে স্বর্ণা বললেন যে পুলিশ আসলে বিগত সরকারের বন্ধু ছিল, তাহলে পুলিশ এখন কাদের বন্ধু বা কার বন্ধু বলে মনে করছেন আপনি? আমার বিগত প্রশ্ন উত্তরে আমি এটা আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক তৃণমূল পর্যায় থেকে একটা বড়ভাবে নিয়ন্ত্রিত হয়। আমাদের বর্তমান নিউট্রাল বা নিরপেক্ষ সরকার চাচ্ছে পুলিশ জনবান্ধব হোক, কিন্তু একটা গ্রাম একদম প্রত্যন্ত অঞ্চলে যান, কয়েকটা গ্রাম নিয়ে যে থানাটা গঠিত, ওইখানের স্থানীয় নেতার একটা বলয় এখন পর্যন্ত রয়ে গেছে, যেটা আমাদের নেতা বুঝলাম সবাই বুঝলাম। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনারা আসলে পুলিশকে শুধুমাত্র জনগণের বন্ধু হিসেবে চান, জনবান্ধব পুলিশ হিসেবে চান, কিন্তু বিগত বছরগুলোতে আপনারা বলছেন যে পুলিশ হলো সরকারের বন্ধু ছিল, জনগণের বন্ধু ছিল না। কিন্তু বর্তমানের পুলিশ যারা আসলে ফেরত এসেছে, যাদের উপর আপনারা ভরসা করতে যাচ্ছেন, এখন কি মনে হয় তারা কি জনবান্ধব প্রপারলি, নাকি আসলে তারা অন্য কারো বন্ধু হতে যাচ্ছে বা বন্ধু হওয়ার পথে আছে? বন্ধু হওয়ার পথে হয়তো আছে, কারণ আপনি দেখবেন অন্যান্য রাজনৈতিক দল আমাদের বর্তমান সরকারের সময়সীমা নিয়ে কিছুদিন পরপর প্রশ্ন করে, এবং পুলিশও জানে যে আমাদের যে বর্তমান সরকার
তিনি হয়তো আর কিছুদিন থাকবেন, তারপরে একটা রাজনৈতিক দলের হাতেই নির্বাচন দিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এবং বর্তমান সরকার তো চলে যাবে। এই নিউট্রাল জায়গাটা একজন ব্যক্তি আমি যদি এখন রাখতে চাই, পরবর্তীতে ওই দল এসে আমার উপর নির্যাতন করবে কিনা, ওই ভয়ের জায়গা থেকে হইলেও কিছুটা চাপ প্রয়োগ করার মাধ্যমে এই পুলিশ প্রশাসনকে তারা তাদের অধীনে নেওয়ার একটা চেষ্টাই আছে। কিন্তু পুলিশ সংস্কার কমিশন গঠন করা বলেন, বা আমরা দেখেছি যে ট্রেনিং অবস্থায় কিছু পুলিশকে হচ্ছে অব্যাহতি দেওয়া হয়েছে, বা টোটাল একটা রিসাইকেলিং পলিসি চলছে এবং এটার একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে পুলিশ সংস্কার কমিশন, এবং সেই জায়গা থেকে পুলিশকে জনবান্ধব করার আপ্রাণ চেষ্টা চলছে। এবং পুলিশ আমি বলবো যে বিগত সরকারের আমল থেকে কয়েকশো গুণ বেশি বর্তমানে জনবান্ধব, এটা বলতে কোনো দ্বিধা নেই। এই যে পুলিশ সদস্যদের অব্যাহতি দেওয়া হলো, তারা 365 দিন ট্রেনিং করার পরে এবং হলো যে তার মাঝামাঝি সময় কিছুটা কাছাকাছি সময়ে, এই ব্যাপারে আপনাদের দুইজনের অবস্থান একটু আমি জানতে চাইবো। আমার অবস্থান যদি বলি, দেখেন পুলিশ প্রশাসনকে আমরা কেন জনগণের বন্ধুর জায়গা থেকে আওয়ামী লীগের বন্ধু বলছি, কারণ পুলিশ প্রশাসনের, আমি পুলিশ প্রশাসনের কথা বলছি না হৃদয় সাজন, আমি বলছি যে ট্রেনিং কলেজে যারা ছিল কিছু বিষয়টা পারিপার্শ্বিক থাকে চলে আসবে। এখন পুলিশের ব্যাপারটা যদি আপনি দেখেন, তারা আসলে একদম পুরোপুরি আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে কাজ করেছে, নামে মাত্র পুলিশ ছিল, এবং সেইখান থেকে যারা ট্রেনিং অবস্থাতে ছিল তারা কার আমলে নিয়োগ পেয়েছে, কোন সময় নিয়োগ পেয়েছে এবং কোন পদ্ধতিতে নিয়োগ পেয়েছে, এই জিনিসটা প্রথমে চলে আসে। আপনি বলতে পারবেন না যে পুলিশের নিয়োগ আসলে স্বচ্ছ ছিল, পুলিশের নিয়োগ আসলে আওয়ামী লীগ না করলে পুলিশের নিয়োগ পাওয়া যেত, এই ধরনের কথা আপনি বলতে পারবেন না। তো সেই জায়গা থেকে যদি আমরা আবার দেখি যে এই ধরনের মানে বিগত সরকার চলে যাওয়ার পরে যদি তাদের হাতে বোনা ওই বীজগুলো থেকে যায়, তাহলে তো আসলে সত্যিকারের জনবান্ধব পুলিশ পাওয়া যাবে না। তো সেই জায়গা থেকে যাদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে সেটা আমি পজিটিভলি দেখি। তবে একটা জিনিস আমাদের এখানে সতর্ক থাকা লাগবে যে এই রিসাইকেলিং পলিসির ভেতর থেকে দেখা গেলো যে হাতে কোনো 1-2 জন ব্যতিক্রম থাকতে পারে, যারা আসলে নিজের যোগ্যতায় ওই জায়গায় গিয়েছিল, তারাও বাদ পড়ে যায়। আসলে এটা আসলে ইচ্ছাকৃত এবং হলো যে প্ল্যান্ড ওয়াইজই হলো যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে, যেহেতু আপনারা বলছেন যে তাদের আসলে বুনন করা হয়েছে বিগত সরকারের মাধ্যমে। কিন্তু আমরা তাহলে এই তথ্য বা হলো যে এই কারণটা কেন দেওয়া হলো না, কারণটা কেন এরকম থাকলো, যে কারণগুলো আমি বলি আপনাকে, কারণগুলো কিন্তু ভেরি সিম্পল। মানে দেওয়া হয়েছে যে কি কাটলারিতে হলো যে প্রবলেম ছিল, তারা খাওয়ার টেবিলের এটিকেট মানেনি, বা তারা হল্লা করেছে, বলেছে কেউ হলো যে শৃঙ্খলা ভঙ্গ করেছে, কেউ ক্লাসরুমে যায়নি, ক্লাসরুমে হল্লা করেছে। এই কারণগুলো কেন দেওয়া হলো? আপনি যে কারণটি আমাকে দিলেন, এরকম স্পষ্ট কারণ কেন দেওয়া হলো না বলে মনে করেন? যে কারণগুলো দেওয়া হয়েছে, এই কারণগুলো কারা করতে পারে? এটা তো আসলে ছাত্রলীগের কর্মকাণ্ড, যে এই নিয়ম মানি না, এই মানি না, ওই মানি না। তো এটা তো ওইটাও তো নিয়ম শৃঙ্খলা ভঙ্গের দায়। এখন ওইখানে দিয়েছে যে সে আপনি একটা নিয়ম মানেন, ডিসিপ্লিন ওয়াইজ আপনি চলেন না, আপনি ওখানে থাকতে পারবেন না। তো সেখানে তো ওইটাই বলবো যে হি ওয়াজ ইনডিসিপ্লিনড, সেটাই না? আচ্ছা, এই সেম প্রশ্নের উত্তর আমি আপনার কাছে ছোট জানতে চাইবো। শোনা, আমরা প্রথমত হলো অব্যাহতি কি আপনি পজিটিভলি দেখছেন? মানে আপনি কি এর পক্ষে আছেন যে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে? অব্যাহতি দেওয়া হচ্ছে পক্ষে আছি, হ্যাঁ আমিও পক্ষে আছি। কিন্তু এখানে কথা হলো যদি তারা ভাইয়া যেটা বললো যে উপর থেকে আগের থেকে একটা বীজ বপন করে তারা রেখে গিয়েছিল। প্রত্যেকটা সেক্টরে দেখেছি আমরা আওয়ামী লীগের যে ক্যাডার যারা ছিল, প্রত্যেকটা সেক্টরে বড় বড় পজিশনে যারা ছিল তারা আওয়ামী লীগের লোকই ছিল। সো এখন যদি তাদেরকে মানে অব্যাহতি দেওয়া হয় বা ছাঁটাই করা হয়, তাহলে একটা হিউজ পরিমাণের সংখ্যকে কিন্তু ছাঁটাই করতে হবে। সো এখন তো আমরা এত তাড়াহুড়ার মধ্যে তো এত হিউজ পরিমাণের সংখ্যকে ছাঁটাই করা যাবে না। সো আস্তে আস্তে সেটা করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু পরিমাণ সংখ্যক যারা এখনও তাদের পজিশনে আছে, কিছু পরিমাণ আওয়ামী লীগের লোকেরা, তারা চাচ্ছে আবার ওইভাবে তাদের নিজের কিছু লোককে ওইভাবে পজিশনে বসিয়ে তাদের সংগঠনটা আবার আগের মতো করে নিয়ে আসতে। এখন আমরা হয়তো এইভাবে দেখতে পারি যে যাদেরকে ছাঁটাই করা হয়েছে বা যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে হয়তো তাদেরই লোক হতে পারে। আমরা বাকি যারা মানে সাধারণ জনগণ যারা আছে বা আওয়ামী লীগের লোকের বাইরে যারা সাধারণ জনগণ আছে, তারা হয়তো বুঝতে পেরেছে তাদের কিছু লোক হয়তো তাদেরকে আবার নতুন করে যোগদান করতে চেয়েছে। এখন আপনি বলেছিলেন যে ওই মেইন রিজনটা কেন দিল না, কেন জাস্ট মানে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের রিজনটা দিয়েছে। এখন আপু একটা জিনিস কি, সরাসরি বলতে গেলে ওই রিজনটা যে দিতে হবে এমন যে সবকিছু তো ওই রিজন দিলে চলবে না। এখন যদি সবকিছু ওই রিজন দেওয়া হয় তাহলে কেন চলবে না? আমরা তো সমতার কথা বলছি, সৎ থাকার কথা বলছি, কেন চলবে না? সৎ থাকা, তাহলে তো আমরা সে আগের মতো হয়ে গেলাম, কিছু হইলে বিএনপি, কিছু হইলে শিবির, কিছু হইলে জামাত। এখন তো কিছু হইলে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, দেখলেন আপনি বললেন যেটা আর কি, যে আগে তো প্রমাণ ছিল না, আগে কোনো প্রমাণ ছিল যে তারা করেছে, বাট এখন তো প্রমাণ দিচ্ছে। যেমন আনসার বাহিনীতে এখানে কিছু যুবলীগের সদস্য ছিল, দেন তারপর যে কিছুদিন আগে যে শিক্ষার্থীদের যারা
যারা অটো পাস করেছে বা যে শিক্ষার্থীদের ওখান থেকে কিছু বের করেছে, তারা কোনো না কোনোভাবে তারা তাদের আবার কার্যক্রমটা আগে পূরণ করতে চাচ্ছে বা শুরু করতে চাচ্ছে। সো ওই হিসেবে ধরতে গেলে সাধারণ জনগণের মনে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, সেটা আবার ছাত্র জনতার মধ্যে হয়তো ক্ষোভ সৃষ্টি হতে পারে। সেই জন্য হয়তো ওই মেইন রিজনটা না দিয়ে তারা আমরা আসলে হয়তো তো আটকে গেছি সন্না, সেটা আমি বুঝতে পেরেছি। কিন্তু আমি হৃদয় সাজন আপনার কাছে আসবো এবং আপনাদের দুজনের কাছে আসবো, যেটা হলো তাহলে তো আপনাদের যেটা আপনারা বলতে চাচ্ছেন যে এই তাদের ছাঁটাইয়ের কারণটা আসলে একদম নির্ভেজাল রাজনৈতিকই, তাই তো? মানে যেটা বললেন যে তারা আসলে ওই ভাবনা থেকে যে আওয়ামী লীগের বীজ হয়তো তারা বপন করে গেছে, বা তারা যে আপনি যেটা বললেন ছাত্রলীগের স্টাইল, তো এটা তো আসলে রাজনৈতিক একটা ছাঁটাই, রাইট? নির্ভেজাল রাজনৈতিক হয় না। দেখেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, অন্যান্য রাজনৈতিক দল করেন, আপনি যদি স্বচ্ছ সুষ্ঠু রাজনীতি করতেই পারেন আপনি, কিন্তু যখন আপনার সামনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে যে আপনি ডিসিপ্লিন মেনটেন করতেছেন না বা আপনি হাইকমান্ডের যে রুলসগুলো ওইটা ফলো করতেছেন না, তাহলে আপনার অফিস থেকে আপনাকেও ছাঁটাই করে দেবে, এটাই স্বাভাবিক। তো ওইখানে মেন কারণ তো ওইটাই তাহলে থেকে যায়। সেটা কারণ তো সেটা দেওয়া হয়নি, কিন্তু আপনারা বলছিলেন যে আপনাদের কথা থেকে আমি এই সিদ্ধান্তে আমি পজিটিভ আমি আপনাকে বললাম যে আমি স্ট্রংলি সাপোর্ট করি। আমি পজিটিভ বলে এই কারণে যে তারা ছিল সে আওয়ামী বীজ, তো তাদেরকে সরিয়ে দিয়েছে, এটা আমি স্ট্রংলি সাপোর্ট করি পার্সোনালি। বাট তাদের যে কারণ দেখিয়েছে, তারা যদি ওইখানে নিয়মন যে আইন শৃঙ্খলা ছিল বা যে নিয়ম ছিল, যে রুলস রেগুলেশন ছিল, তারা সেইগুলো ফলো করেনি এবং সেই কারণে তাদের ওইখান থেকে সাসপেনশন বা টার্মিনেশন করা হয়েছে, সাসপেনশন না মূলত। আমি বুঝতে পেরেছি। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম পুলিশের উপর হামলা, এবং হলো যে সেই হামলা আসলে বন্ধ করে কিভাবে তাদের মনোবলকে আসলে চাঙ্গা করা যায়, মনোবল ভেঙে দেওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমরা সে ব্যাপারে কথা বলছিলাম। তো পুলিশকে আসলে জনবান্ধব করতে হলে জনগণকেও এই মুহূর্তে এসে তাদেরকে তো আসলে বোঝাতে হবে যে তারাও আসলে তাদেরকে ভরসা করতে চাচ্ছে। সেই স্থান থেকে পুলিশের উপর হামলা প্রতিরোধে আমরা নাগরিকরা আসলে কি করতে পারি? প্রথমত হচ্ছে পুলিশের উপর হামলা, এটা তো কাইন্ড অফ মব জাস্টিসের দিকে চলে গেল। এবং আমরা দেখছি যে আমাদের নাগরিক সমাজের যারা হচ্ছে বুদ্ধিজীবী আছে, যারা শিক্ষক শিক্ষিকা বা একজন সচেতন নাগরিক, সবাই কিন্তু নিয়মিত আমরা আমাদের গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলছি যে আমরা মব জাস্টিসের বিরুদ্ধে, এবং সেই সচেতনতার জায়গাটি আমাদের কারো ত্বরান্বিত করতে হবে যে যেটাই হয়ে যাক আমরা আসলে মব জাস্টিসটা করতে পারি না, নিজের হাতে হচ্ছে এই আইনটা আসলে নিজের হাতে তুলে নিতে পারিনি। এবং পাশাপাশি আমরা এই ধরনের আশাও রাখি যে পুলিশের উপর এখনও কিঞ্চিত যে রাজনৈতিক দলগুলো একটা পুলিশকে বলের মধ্যে রাখার চেষ্টা করছে, সেইটাও এই সরকার দূরীকরণ করে দিবে। এবং পুলিশ যখন ফ্রি হ্যান্ড ফ্রি অ্যাক্সেস পাবে, তখন অবশ্যই পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করবে। এখন পর্যন্ত পুলিশের ওপর এই যে পুনরায় হামলা হওয়ার যে একটা সম্ভাবনা, এটা একমাত্র রয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা এখন অনেক স্থানে দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ সংগঠন অনেকে গ্রেপ্তার হচ্ছে না, এবং সেখান থেকে হয়তো জনসাধারণ একটা ক্ষোভ তার মনের মধ্যে রাখতে পারে, সবাই না। তবে এই জিনিসটা যখন পুলিশ সাকসেসফুলি করে দেখাবে যে যারা অপরাধী তাদেরকে আমরা ধরে নিয়েছি, তখন এই জনগণই আবার দেখা যাবে পুলিশকে গিয়ে হচ্ছে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে। বাহ, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো শোনা, কি করতে পারি আমরা এই পুলিশের উপরে হামলা বন্ধ করতে? পুলিশের উপর যাতে ফুলের মালা দিয়ে, যেটা বললেন হৃদয় সাজন, বরণ করে নেয় জনগণ আসলে তাদেরকে। হ্যাঁ, পুলিশের উপর হামলা বলতে গেলে এখন তো আর এটা হচ্ছে না, যেটা হয়েছিল 5ই আগস্ট আগে বা 5ই আগস্টের 2-1 দিন পর পর্যন্ত হয়েছিল। এখন সেটা আর হচ্ছে না। এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পুলিশ আসলে আমাদের হয়ে কাজ করছে, আমাদের জন্য কাজ করছে। আমি যতটুকু, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, ঠিক আছে, এখন বলতে পারেন যে রাস্তায় বের হলে কেন ট্রাফিক পুলিশরা ওইভাবে কেন কাজ করছে না, ওই যে আগে যেটা বলেছিলাম, তারা এখনও ট্রমাটাইজড আছে। আমি মনে করি বর্তমান সরকারের মাধ্যমে, বর্তমান সরকারের সাহায্যে তারা পূর্ণভাবে তারা কাজ শুরু করতে পারবে। আর আমাদের সাধারণ জনগণের এটাই হবে যে তারা জনগণ পুলিশের সাথে, যদি আমরা দেখতে পারি পুলিশ আমাদের সাথে আছে, পুলিশ আমাদেরও এই কাজ করছে, জনগণ অবশ্যই পুলিশের সাথে আছে। পুলিশ এখন ট্রাফিক পুলিশের বর্তমানে যে স্টুডেন্টরা ট্রাফিক পুলিশের 4 ঘন্টা করে কাজ করছে, তারা ফুল সাপোর্ট দিচ্ছে যে হ্যাঁ, স্টুডেন্টরা যেহেতু আমাদের সাথে আছে, আমরা সাহস পাচ্ছি, আমাদেরকে মানছে, পাশাপাশি তাদেরকেও মানছে, এই জিনিসটা দেখতে পাচ্ছি। জি। সো বর্তমানে পুলিশরা তাদের কাজ ভালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, স্টুডেন্টরাও কার্যক্রম চালিয়ে যাচ্ছে, জনগণ পুলিশের সাথে আছে। আর যদি দেখি যে হ্যাঁ, আমাদের সাথে যে পুলিশ আছে, অবশ্যই আমরা পুলিশকে পূর্ণাঙ্গ সাহায্য করব। তারা যেভাবে বলবে, তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের পূর্ণাঙ্গ সাহায্য সহযোগিতা করব। আপনাকে অনেক ধন্যবাদ স্বর্ণা, এবং আপনাকে অনেক ধন্যবাদ হৃদয় সজন আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদেরকে আপনাদের ভাবনায় আলোকিত করার জন্য। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনছিলাম আমাদের অতিথিদের ভাবনা এই পুলিশি কার্যক্রম এবং পুলিশের উপর হামলা নিয়ে, কি করলে তাদের উপর হামলা বন্ধ হবে এবং তারা মনোবল নিয়ে জনবান্ধব
একটি বাহিনী হতে পারবে, সে ব্যাপারে কথা হচ্ছিল। এতক্ষণ আপনাদের সাথে